বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। বিগত বেশ কয়েকটি পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত থেকে আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 6-2 থেকে লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয়, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা অনেকেই ভয় পাই। তো এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে একটু চতুর্ভাগ নিয়ে আলোচনা করি। দেখো, চতুর্ভাগ বা কোয়াড্রেট কি জিনিস? দুটা পরস্পর যদি সরলরেখা, যদি নাম দিয়ে দিই, এটাকে নাম এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম বা এক্স ড্যাশ বলি, এটা যদি ওয়াই, এটা ও, এটা হচ্ছে ওয়াই প্রাইম বলি, তাহলে দেখো এক্স ও এক্স ড্যাশ বা এক্স প্রাইম হচ্ছে একটা সরলরেখা, এটাকে এক্স অক্ষ বলি আমরা, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে ওয়াই অক্ষ বলি আমরা। তো এখানে দেখো চারটা চতুর্ভাগ পেয়েছি, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ, এটাকে নাম বলছি আমরা প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো ইংরেজিতে এটাকে বলা হয় কোয়াড্রেন্ট, বাংলায় হচ্ছে চতুর্ভাগ আর ইংরেজিতে হচ্ছে কোয়াড্রেন্ট বলা হয়। তো এই প্রথম চতুর্ভাগ যেটা, এটাতে আমাদের ক্রমজোড় অর্থাৎ এক্স ওয়াই এর মানটা প্লাস হবে, অর্থাৎ সকল ধনাত্মক মানটা এখানে আসবে। ঠিক আছে, যাবতীয় ধনাত্মক মানগুলা এক্স ওয়াই এর ধনাত্মক মান এই ঘরে বসবে, অর্থাৎ এটাকে আমরা বলি অল পজিটিভ বলি, ঠিক আছে, মানে সকল ধনাত্মক মানটা আসবে এই ঘরে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে বা প্রথম চতুর্ভাগে। আর যখন এখানে আসবো তখন এক্স এর মানটা মাইনাস, ওয়াই এর মানটা হচ্ছে কি প্লাস হবে, তখন এই ঘরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস বলা হয়, এটাকে সংক্ষেপে এভাবে আমরা চিহ্নিত করতে পারি। প্লাস অর্থাৎ সকল ধনাত্মক মানে এখানে মাইনাস প্লাস, অর্থাৎ এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানটা প্লাস এই ঘরে, আর এখানে মাইনাস অর্থাৎ এক্স এবং ওয়াই দুটার মানে হচ্ছে যখন নেগেটিভ তখন আসবে এই ঘরে, আর যখন এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস তখন আসবে এই ঘরে। এটা হচ্ছে এই চতুর্ভাগের প্রাথমিক ধারণা, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা বুঝতে পারলেই কিন্তু আমরা মানগুলো বসাতে পারবো। ঠিক আছে, তো আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, এটাকে কি বলবো আমরা? এক্স অক্ষ বলবো, ছোট হাতে এক্স অক্ষ। ঠিক আছে, আর এই যে উপরে যেটা আছে এটার নাম কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এক্স এর মান যত ধনাত্মক হলে দিকে আসবে, ঋণাত্মক হলে দিকে আসবে, ওয়াই এর মান যত ধনাত্মক হলে উপরে যাবে আর ঋণাত্মক হলে নিচের দিকে আসবে, এই হচ্ছে কাহিনী। আর যখন আমরা এই দুই মানগুলো বসাবো, সমীকরণ যদি জোড় দেওয়া আছে, দুটো দেওয়া আছে, দুই সমীকরণ থেকে আমরা মানগুলো বের করে যখন বসাবো তখন কি হবে? দুইটা সরলরেখা আমরা পাবো। তো ওই দুই সরলরেখা পরস্পর যেখানে ছেদ করবে, এই ছেদ বিন্দুটাই হচ্ছে কি আমাদের সমাধানটা, অর্থাৎ ছেদ বিন্দুতে এক্স এর মান কত, ওয়াই মান কত। তো যখন ওই ছেদ বিন্দু পাবো, এই ছেদ বিন্দু এক্স এর মানটাকে অনেক সময় আমরা ভুজ বলি আর ওয়াই মানটাকে কোটি বলি আর কি। ঠিক আছে, আর যদি কখনো দুটো সরলরেখায় আমাদের সমান্তরাল হয়, অর্থাৎ এক্স এর সাথে মিলে যায়, এক্স অক্ষের সাথে অথবা ওয়াই অক্ষের সাথে মিলে যায়, তখন কিন্তু আমরা কোনো সমাধান পাবো না। এটা হচ্ছে একটা বিষয়, এটা মাথায় খেয়াল রাখতে হবে যে যখন এই সমাধান থেকে মানগুলো বসানোর পরে সরলরেখা আসছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়েছে অথবা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হয়েছে, তখন কিন্তু আমরা এটা থেকে কোনো মান পাবো না। এটা খেয়াল রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই মুহূর্তে আমাদের কিন্তু অনলাইন ক্লাস ছাড়া কোনো বিকল্প উপায় নেই। তো সবাই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবো এবং সেখান থেকে আমাদের জ্ঞানের ভান্ডারটাকে সমৃদ্ধ করার চেষ্টা করব। তো আশা করি এতক্ষণ সবাই বই খাতা নিয়ে বসে গেছো। তো আর সময় অতিবাহিত না করে আমাদের সমাধানে ফিরে যায়। তো মূল যে জিনিসটা অলরেডি আমি বলে ফেলেছি, এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ বলি আমরা এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বলি। এই দুটো অক্ষ পরস্পর ছেদ করার ফলে আমাদের চারটা ভাগ পেয়েছি, এটাকে কোয়াড্রেন্ট বলি বা চতুর্ভাগ বলি। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সকল মান ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান হচ্ছে মাইনাস ঋণাত্মক এবং ওয়াই মান ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে সবগুলাই ঋণাত্মক, অর্থাৎ এক্স ওয়াই দুটাই ঋণাত্মক।
চতুর্থ সূত্রের ভাগে x এর মান ধনাত্মক y এর মান ঋণাত্মক। তো এই পন্থায় বা এই নিয়মে আমরা বসালে কিন্তু আমাদের গ্রাফগুলা পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি এই কোয়াড্রেন্ট বা চতুর্ভুজটা বুঝতে পেরেছি। আর এই যে পরস্পর যে সেট করেছে এই বিন্দুতে কিন্তু আমাদের x এবং y এর দুটো মান কিন্তু 0 0। এটাকে আমরা ইংরেজিতে অরিজিন বলি, বাংলায় বলি এটাকে মূল বিন্দু। ঠিক আছে, তো আমরা চলে আসছি আমাদের সমাধানে। দেখো এটা মুছে ফেলি। প্রথম যে অঙ্কটা আছে 20 নাম্বার, আমি ধারাবাহিক আলোচনা করেছি। গত পর্বে ছিল আমাদের 18 এবং 19 নম্বর অঙ্কটা, আজকে সেই ধারাবাহিকতায় 20 নাম্বার থেকে 20 এর ক খ গ ঘ ঙ চ এই 6টি অঙ্ক আছে। আমরা দেখি কতটুকু আগাতে পারি। তো প্রথম যে অঙ্কটা আছে আমাদের সেটা হচ্ছে দেখো 20 এর ক, 20 এর হচ্ছে ক নাম্বারটা প্রদত্ত সমীকরণ জোট বা সমীকরণ, প্রদত্ত সমীকরণ। দেখো x প্লাস y হচ্ছে 6, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এবং x মাইনাস y হচ্ছে 2, এটাকে দিয়ে রাখি 2 নাম্বার। তো এইখান থেকে কি করব আমরা ছক আকারে মান বের করব সমীকরণ 1 এবং 2 নাম্বার থেকে। তো আসলে প্রদত্ত প্রথম সমীকরণ থেকে পাই প্রদত্ত 1 নং সমীকরণ হতে পাই কি পাবো দেখো y হচ্ছে 6 মাইনাস x, এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি, দিলাম 2 নাম্বার। এখন দেখো x এর ভিন্ন ভিন্ন মানে যদি y এর মান আমরা পেতে পারি, এখানে কি লিখব, এখানে x এর ভিন্ন ভিন্ন মানের সাহায্যে y এর মান নির্ণয় করি। দেখো সব সব করে দিই এখানে। তিনটা মান নিলেই হবে, আমি 4টা ঘর করলাম, দেখি x এটা হচ্ছে y। দেখো এই সমীকরণে যখন x এর ভিন্ন ভিন্ন মান নিব তখন আমরা কি পেতে পারি একটু খেয়াল করি। তো প্রথমে যদি আমরা x এর মানটা 0 নিই, দেখো অনেকে এখানে কিন্তু বুঝতে পারেন না, খেয়াল করো ভালো করে। y ইকুয়াল টু কি 6 মাইনাস x, x এর মান 0, অর্থাৎ বিষয়টা এরকম দেখো 6 মাইনাস x, x এর পরিবর্তে কি বলেছি আমরা 0, তাহলে 0 বসালে কি হবে দেখো 6 মাইনাস 0 মানে কত হয়, ইকুয়াল টু 6 হয়, অর্থাৎ কি হবে y ইকুয়াল টু 6 হবে, পেয়ে গেলাম একটা মান। এরপরে দেখো x এর মান যদি সাপোজ আমরা 2 ধরি, 2 নিলাম, তাহলে কি হবে দেখো 2 নিলে তাহলে 6 মাইনাস 2 ইকুয়াল কত হয় 4 হয়, তাহলে এটা পাবো কি আমরা 4। ঠিক আছে, এরপরে যদি আমরা সাপোজ x এর মান 4 নিলাম, তাহলে 4 নিলে কি হবে, 4 নিলে তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল কি হবে, তাহলে 2 হবে, অর্থাৎ এটা হবে কি তখন 2 হবে। বুঝা গেছে বিষয়? তো এরপরে যদি সাপোজ আমি 5 নিই বা 6 নিই, দেখো যদি 6 নিই তাহলে কি হবে আমাদের 0 হবে, অর্থাৎ কি 6 মাইনাস 6 মানে কত 0। দেখো আমরা 4টা মান অলরেডি পেয়েছি, এটা লিখবো কি আমরা লেখের উপর 4টি বিন্দু, লেখের উপর 4টি বিন্দু কি কি আছে 0 6 একটা, তারপরে কত 2 4 একটা, তারপরে 4 2 একটা, আর হচ্ছে 6 0। এই মানগুলো আমরা কিন্তু কাটতে পারে বসাবো। তো তার আগে দুটো সমীকরণ থেকে আমরা কিছু মান বের করে নিই। তাহলে আবার আসো, আবার প্রদত্ত 2 নং সমীকরণ হতে পারে, প্রদত্ত 2 নং সমীকরণ করতে পাই। তো কি পাবো, যদি এটা পাশে নিয়ে যায় তাহলে কি হবে, y টা পাশে হয়ে যায়, তার মানে কি
x minus 2 ইকুয়াল টু y হবে, অর্থাৎ আমি লিখব y ইকুয়াল টু হচ্ছে x minus 2। হয়তো ব্যাপারটা অনেকে বুঝতে পারে না, একটু বোঝানোর জন্য বলতেছি, দেখো খেয়াল করো। আমাদের ছিল x minus y ইকুয়াল টু হচ্ছে 2। এখন দেখো এই y টা পাশে নিয়ে দাও, x টাকে পাশে নিয়ে দাও, তাহলে কি হবে x minus 2 ইকুয়াল কত হবে, y হবে, এটা কি মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সাইডে লিখে কি হবে দেখো তো y ইকুয়াল টু x minus 2 হবে, তাই লিখেছি y ইকুয়াল টু x minus 2। এটাকে দিয়ে রাখি 4 নং। এখন আবার ঠিক আগের মতো এই x এর ভিন্ন মানের জন্য y এর মানটা বের করে ফেলি। তাহলে কথা আমি আর লিখতেছি না, তো x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। ওই আগের মতো এই সব থেকে 3-4টা মান আমরা নিয়ে নিব, ঠিক আছে। দেখো এটা x, এটা হচ্ছে y। এখানে হচ্ছে একটা ব্যাপার বলে রাখা ভালো, x টা কিন্তু এখানে স্বাধীন, আর y টা হচ্ছে অধীন। স্বাধীন চলক আর হচ্ছে অধীন চলক, কারণ কি x এর কোনো মান না দেওয়া পর্যন্ত y এর কোনো মান আমরা পাবো না। ঠিক এখানে তাই ছিল, x টা হচ্ছে স্বাধীন, y টা হচ্ছে অধীন, অর্থাৎ যার মানের উপর ভিত্তি করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অধীন হবে। অর্থাৎ x টা হচ্ছে স্বাধীন, স্বাধীন মানে কি তাকে মান দিলেই তবে আমরা y টা পাবো, এর কি। তো দেখো এবার আমরা এখান থেকে মান বের করার চেষ্টা করি। প্রথমে যদি 0 বসাই তাহলে কি হবে, 0 - 2 মানে কি -2 হবে, এটা ঠিক আছে। তারপর যদি এখানে আমি 4 নিই তাহলে 4 নিলে কত হবে, 4 মাইনাস কত, 4 মাইনাস 2 মানে কত, শুধু 2 হবে না। 4 নিলে কি হচ্ছে, 4 নিলে 4 মাইনাস 2 মানে কি 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, ঠিক আছে তো। আচ্ছা এরপরে দেখো যদি আমি 5 নিই তাহলে কত হবে, 5 নিলে 5 মাইনাস কত 2 মানে কত 3 হবে। এবার যদি মাইনাস আমি 2 নিই তাহলে কত হবে, কত মাইনাস 2 নিলে মাইনাসে 4 হবে, ঠিক আছে। তো এই যে এখানে আমি পেয়েছি আবার 4টা বিন্দু লেখের উপর, এটা আমি লিখতে পারি এখানে লেখের উপর 4টা বিন্দু, লেখের উপর 4টি বিন্দু কি আছে, 0 - 2, তারপরে 4 2, তারপরে হচ্ছে 5 3, তারপরে -2 আর হচ্ছে -4, ঠিক আছে। তো আমরা এখানে আর থাকবো না। দেখো এরপরে আমরা কি করব, এইগুলাকে এখন গ্রাফ পেপারে বসাবো। তো গ্রাফ পেপারে বসাতে গেলে নিশ্চয়ই আমাদের গ্রাফ বোর্ড লাগবে, অথবা যেহেতু এখানে পেপারে দেখালে দেখার সমস্যা কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একটু গ্রাফ বোর্ড ব্যবহার করার চেষ্টা করব। তো আমি গ্রাফ বোর্ড একটু নিয়ে নিই। তো দেখো এখানে আমরা x অক্ষ y অক্ষ এঁকে নিব, চকের ব্যবহার দরকার, এখানে আসলে দেখা যাবে না। তো আমরা মিডিল বরাবর নিয়ে নিলাম, যেহেতু উভয় দিকে আমাদের মান আছে। একটু খেয়াল করো সবাই, অনেকে আমরা এই গ্রাফকে ভয় করি, ভয় করার দরকার নাই, একটু দেখো সবাই, একেবারে সহজ, আমরা সহজেই বুঝতে পারবো আশা করি। আমি একটা স্লোগান সবসময় বলে থাকি যে গণিতের ভয় আর নয়, গণিত শিখি স্বপ্ন দেখি। যে গণিতে ভালো সে কিন্তু সব সাবজেক্টে ভালো, এটা আমি মনে করি। তো এই জন্য সবাই গণিতটাকে একটু ভালোবেসে মন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। এটা দিলাম x অক্ষ, নাম দিয়ে দিয়ে এটাকে x, এটা হচ্ছে x ড্যাশ। এবার আসো মাঝখান দিয়ে y অক্ষটা আঁকানোর চেষ্টা করি আমরা। একেবারে গ্রাফের যে প্রাথমিক যে আলোচনাগুলো দরকার আমি কিন্তু সেটাই করছি, সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। এবং এখান থেকে আমরা প্রাথমিক যে ধারণাগুলো পেয়ে যাব আশা করি, এবং এরপর থেকে গ্রাফকে আর ভয় পাওয়ার কথা না। এটা হচ্ছে y, এটা মূল বিন্দু 0, এটা হচ্ছে y প্রাইম বা y ড্যাশ। তো দেখো আমাদের যে মানগুলো ছিল, প্রথমে ছিল কি আমাদের
0 6 আসো প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত মানগুলো বসাচ্ছি আমরা। তো 0 6 মানে কি 0 মানে x এর মানটা 0 আর y টা হচ্ছে 6 মানে উপর দিকে যাব 1 2 3 4 5 6 তার মানে এখানে এটা হচ্ছে কি আমাদের 0 এবং 6 বিন্দু, ঠিক আছে এই বিন্দুটা। এরপর দেখো কি আছে 2 4 x এর দিকে 2 যাবে মানে কি 1 2 আর y এর দিকে 4 যাবে মানে কি 1 2 3 4 মানে এই বিন্দুটা, ঠিক আছে এটা হচ্ছে কত 2 আর হচ্ছে 4 বিন্দু। এরপর দেখো কি আছে আমাদের 4 2 x এর মান 4 1 2 3 4 এটা আর y কত 2 1 2 এই যে এখানে এটা, ঠিক আছে। এরপরে কি আছে x এর মান 6 y এর মান 0 তাহলে 6 কোথায় দেখো এটা 4 ছিল 5 6 y এর মান 0 মানে কি এখানে আর কোথাও যাবে না সে। দেখো যদি এটাকে এখন যোগ করে দিই নিশ্চয়ই আমরা একটা সরলরেখা পাচ্ছি কিনা দেখো তো, এটা অবশ্যই সরলরেখা আমরা পেয়ে গেছি। দেখো যদি আমরা একটু বাড়িয়ে দিই দেখো এটা অবশ্যই আমরা সরলরেখা পেয়ে গেছি। আশা করি সবাই বুঝতে পারছি এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত সরলরেখা, নাম দিই এটা P এবং Q, সরলরেখার নামটা দিলাম PQ, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় সমীকরণ থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো আছে একটু বসানোর চেষ্টা করি। প্রথমে 0 হলে -2 তাহলে 0 কোথায় এখানে মানে তোমার নিচে দিকে মানে এইখানে এটা হচ্ছে 0 আর হচ্ছে -2 বিন্দু, ঠিক আছে। এরপরে কি আছে দেখো 4 এবং 2 তাহলে দেখো মানে 4 2 ছিল কিন্তু আগে থেকে 1 2 3 4 4 আর মানে এই যে বিন্দুটা এটা হচ্ছে 4 এবং 2 বিন্দু 4 2 বিন্দু আমরা দেওয়া হয় নাই, এটা ছিল কি 6 0 ছিল আর কি 6 আর 0, ঠিক আছে। এরপর দেখো 5 3 তাহলে 1 2 3 4 5 3 হলে উপর দিকে যাবে 1 2 3 মানে কি এটা, ঠিক আছে। এরপর দেখো কি আছে আমাদের -2 -4 তাহলে 1 2 -2 -4 1 2 3 4 মানে এইখানে এই বিন্দুটা এটা হচ্ছে কি -2 -4। দেখো যদি এই চারটে বিন্দু আবার যোগ করে দিই এটা এটা এবং এটা এটা তাহলে কি হবে দেখো আরেকটা আমরা সরলরেখা পেয়ে যাব। সবাই একটু খেয়াল করো এই অলরেডি আমি পেয়ে গেছি সরলরেখা, যোগ করে দিলে দেখো এই তো সরলরেখা পেয়ে গেছি। এটা যদি একটু বাড়িয়ে দিয়ে দিকে দেখো এই এটা নাম দিলাম সাপোজ M আর N। এখন দেখো PQ এবং MN সরলরেখা পরস্পর কোথায় ছেদ করেছে, সাপোজ এই বিন্দুতে ছেদ করেছে, যে এই বিন্দুতে স্থানাঙ্কটা যেটা দুইটা সরলরেখায় মিলিত হয়েছে তার স্থানাঙ্ক কত ছিল 4 এবং 2 অর্থাৎ এই 4 2 হচ্ছে কি আমাদের এই সমীকরণ দ্বয়ের সমাধান অর্থাৎ মূল বা বীজ, ঠিক আছে। এখন এটা যে আমাদের সমাধান হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে, নিশ্চয় একটা বোঝার কৌশল আছে। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে প্রদত্ত সমীকরণ ছিল x + y = 6 তাহলে এটা একটু এখানে টেস্ট করি আমরা যে সমীকরণ 1 এর লেফট সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কত ছিল x + y ছিল, তাহলে x এর মান কত পাইছি আমরা 4 পেয়েছি আর y এর মান কত পাইছি 2 পেয়েছি, তাহলে যোগ করলে কত হয় 6 হয় অর্থাৎ ডান পক্ষ 6 ছিল মিলে গেছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড মিলে গেছে এটা, তাই না। এটা গেল একটা। এখন যদি 2 নম্বর সূত্রে চিন্তা করি এটা মিলে কিনা আমরা দাও খেয়াল করো যদি 4 থেকে 2 বাদ দিয়ে অবশ্যই কি আমাদের 2 হয় অর্থাৎ আমাদের যে সমাধান পেয়েছি গ্রাফের সাহায্যে এটা অবশ্যই সঠিক হয়েছে, ঠিক আছে। তো মনে হয় আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তো গ্রাফ যেহেতু নতুন বিষয় নতুন জিনিস হয়তো বসাতে গিয়ে একটু ঝামেলা হতে পারে, তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, আমরা একটু চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে। তো এই গ্রাফের মানগুলোকে আমি আরেকটা বার বলছি, সবাই একটু খেয়াল করো মানগুলো কিভাবে বসাচ্ছি এটা একটু আবার খেয়াল করো। প্রথম মান ছিল তোমাদের দেখো 0 6 অর্থাৎ 0 মানে কি এই বিন্দুটা আর 6 হচ্ছে y মানটা কি মানে উপর দিকে, তাহলে উপর দিকে চলে আসো 1 2 3 4 5 6 এই যে এই বিন্দুটা হচ্ছে 0 6 টাইম দিয়েছি 0 6 এই পয়েন্টটা নাম, ঠিক আছে। এরপর 2 4 অর্থাৎ x এর দিকে যাবে 2 y এর দিকে 4 এই দেখো এটা 0 তাহলে 1 2 আর এদিকে 4 1 2 3 4 এসে 2 4, ঠিক আছে। এরপর দেখো আবার কি আছে 4 2 তাহলে x এর দিকে 4 y এর দিকে 2
তাহলে 1 2 3 4 আর 3 4 দিকে 2 মানে কি 1 2 হয়েছে, ঠিক আছে। এরপরে ছিল কি আমাদের 6 0, তাহলে 6 মানে কি x এর মানটা, তার মানে কোন দিকে যাবে, ডান দিকে 1 2 3 4 5 6, ঠিক আছে। আর 0 মানে কি যাওয়ার কোনো রাস্তা নাই, যেই বিন্দুতে ছিল ওই মূল বিন্দুতে আছে এখানে, তার মানে কি 0 6 0 হচ্ছে এই বিন্দুটা। এখন যোগ করে দেখো তো পেয়েছি কি আমরা একটা কি সরলরেখা পেয়েছি। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে যে বিন্দুটা পেয়েছি এটা কি করব, আবার গ্রাফে বসাবো আগের মতো। তাহলে দেখো কি আছে 0 -2, 0 তে এইটা -2 মানে কি নিচের দিকে, তাহলে দেখো 1 2। একইভাবে 4 2 আগের মতো 4 2 পেয়েছি এখানে। এরপর দেখো 5 3, তাহলে যদি 4 হয় তাহলে 5 এখানে হবে, আর 3 এর উপর দিকে 1 2 3, ঠিক আছে। তারপর কত ছিল -2 -4, তাহলে -2 কোন দিকে, দিকে 1 2, 4 কোন দিকে, নিচের দিকে 1 2 3 4। যোগ করে পেয়েছি কি আমরা m n আর একটা সরলরেখা। দুই সরলরেখা পরস্পর কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে, যাদের স্থানাঙ্ক কত 4 এবং 2। অর্থাৎ এই সমাধানটা হচ্ছে আমাদের যে নেক্সটের সাথে সমাধান বের করতে বলেছে, তার সমাধান হচ্ছে কি আমাদের 4 এবং 2। এই 4টাকে আমরা ভুজ বলি আর এই 2টাকে বলি কোটি। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই যে মানগুলো বসাইছি, কিভাবে বসাইছি একটু গ্রাফে লিখতে হবে একটা বোর্ডে বা খাতায়। তো এটা একটু শুনে ফেলে আমরা লিখতেছি, কি কথা লিখতে হবে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে খুবই সহজ, একটু মনোযোগ দিলে পারা যায়। তো আমরা কথাগুলো একটু লিখবো। দেখো মানে এই শব্দের পরে লিখতে হবে, যেহেতু জায়গা পড়তে হবে সেটা আমি এখন সেই পাচ্ছি। ধরি বা মনে করি x ও x প্রাইম কে x অক্ষ এবং y ও y প্রাইম কে y হবে y অক্ষ বিবেচনা করে 1 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলি বসিয়ে যোগ করলে একটি সরলরেখা PQ পাওয়া যায় এবং 2 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলি বসিয়ে বা স্থাপন করে আর কি, আমি বসিয়ে লিখছি আর কি, লিখতে পারি স্থাপন করে যোগ করলে আরেকটি সরল রেখা MN পাওয়া যায়। উভয় সরল রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক 4
সুতরাং নির্ণেয় সমাধান x y কত হবে আমাদের 4 2। ঠিক আছে, যেখানে একটা বিষয় বলতে হবে সেটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ আমরা ক্ষুদ্রতম এক ঘরের মান কি ধরেছি, আমরা একই ধরেছি। যেখানে উভয় অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক ধরা হয়েছে। এটা কেটে দিলেও হবে। তো এই হলো আমাদের লেক্সিকের সাহায্যে সমাধান নির্ণয়। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই বাকি যে অঙ্কগুলো আছে সেম অ্যাজ, এখানে কোনো আর নতুন কোনো নিয়ম নাই, এই একই নিয়ম। শুধু সমীকরণগুলো থেকে যখন আমরা x টাকে অধীন রাখবো, সরি y টাকে অধীন রাখবো আর x টাকে স্বাধীন রাখবো, এইভাবে বের করবো। আর অনেক ক্ষেত্রে আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে হয়তো ভগ্নাংশ আসতে পারে। তো আমরা যখন এই মানগুলো নিব, এই মান নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ভগ্নাংশ অ্যাভয়েড করে বাদ দিয়ে মান তৈরি করে নিতে হবে। কারণ গ্রাফে কিন্তু ভগ্নাংশের মান বের করার বর্তমানে কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই জন্য যখন আমরা এই মানগুলো বসাবো, বের করবো, তখন কিন্তু আমাকে একটু কৌশল করে চিন্তা করে আমরা এই ভগ্নাংশ বাদ দিয়ে মান নেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে হয়তো অন্য কোনো ক্লাসে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।